পুতুল ডায়েরি ভালোবাসার কুঁড়েঘর, যেখানে প্রতিটি শব্দ লুকিয়ে আছে হৃদয়ের অনুভূতিতে, প্রতিটি নিঃশ্বাসে জন্ম নেয় নতুন প্রেম। डर है तुझे मैं खो ना दूं, मिली जो खुदा तो बोल दूं, मैं दो जहां का क्या करूं तो बता। तू जो मेरे पास है, मुझको ना कोई प्यास है, मेरी मुकम्मल हो गई हर दुआ, चाहे मेरे जिस्म में ये जा रहे ना रहे, तेरे मेरे प्यार की उम्र सलामत रहे। চারিদিকে অন্ধকার, ঘরের ভেতর কেউ আছে কিনা দেখা যাচ্ছে না। শুনশান একটা অনুভূতি। ঘরের ভিতর কিসে যেন একটা হাহাকার লেগে আছে, কিন্তু কিসের হাহাকার এত? হঠাৎ যেন দুমড়ে মুচড়ে গেল ভেতরটা। বুকে হাত দিয়ে অন্ধকার ঘরে দীর্ঘশ্বাস ফেলল রাফান। রাফান ইব্রাহিম মৃধা, মৃধা বংশের বড় ছেলে। সবার 100 কথা আর রাফান ইব্রাহিমের এক কথা। অহংকার, পাওয়ার, ভয়ের আরেক নাম রাফান ইব্রাহিম। কিন্তু কি এমন কষ্ট আছে রাফানের? মাত্র 27 বছর বয়সে যেই ছেলে বাংলাদেশের টপ ব্রিলিয়ান্টের মধ্যে একজন, যার কোনো কিছুর কমতি নেই, তার ঘরে কিসের এত হাহাকার? রাস্তার সোডিয়ামের আলোয় ঘরে মৃদু আলো প্রবেশ করেছে। কুকুরের খেউ খেউ আওয়াজ পাওয়া যাচ্ছে। সোডিয়ামের আলোয় হালকা দেখা যাচ্ছে ডিভানে হেলান দেয়া এক সুপুরুষ। ডান হাত বুকের বাম পাশে রাখা, আর বাম হাত চোখের উপর, চোয়াল শক্ত করে বসে আছে। কিছু একটা নিয়ে বিভোর হয়ে আছে। হঠাৎ দরজায় করার আওয়াজ পেয়ে সোচালো চোখে হালকা ঘাড় বাগিয়ে দেখলো, তারপর গম্ভীর মুখে বলল, ভেতরে আয়। অন্ধকারে এসে লোকটা রাফানের হাতে একটা বড় ট্যাব দিল। ট্যাবটা নিয়ে একটু কি যেন দেখলো। ঠোঁটের কোণে একটু হাসির রেখা দেখা দিয়ে আবার মিলিয়ে গেল। তারপর পাশে দাঁড়িয়ে থাকা লোকটি বলল, ভাই, এবার তোমার তার সামনে যাওয়া উচিত। আর কতদিন এইভাবে? কথাটা শেষ করার আগেই রাফান থামিয়ে দিল রিহানকে। রাফানের ছোট ভাই রিহান ইব্রাহিম মৃধা। বড় ভাই তার কাছে তার জীবনের চেয়েও বড়, তাই ভাই যাই করুক সবটাতেই তার সায়। রিহানকে থামিয়ে দিয়ে রাফান বলল, তোর কাজ শেষ, এবার আয়। আহ, হঠাৎ করে আবার রাফানের বুকে ব্যথা উঠল। রাফানের ব্যথায় রিহান দৌড়ে এলো। ভাই, কিছুদিন আগেই তোমার অপারেশন হয়েছে, এখনই এত চাপ নিতে পারবে না। দয়া করো, তোমার এই শরীরটাকে একটু রেহাই দাও এবার। আর কত কষ্ট দিবে নিজেকে, সব কিছু ঠিক করে নিলে। রিহানকে আর কথা বাড়াতে দিল না রাফান। হাতের কাছে থাকা ফুলের চপটা নিয়ে ছুঁড়ে মারল ফ্লোরে। ভাঙা কাচের আওয়াজে রিহান চোখ খেঁচে বন্ধ করলো। রিহানের কিছু বলার আগে রাফান হুঙ্কার দিয়ে উঠল, তোকে আমি কিছু বলতে বলেছি? বুঝবি তুই আমার জায়গাটা? বল, বুঝবি? রাফানের থমকে রিহান তাড়াতাড়ি রুম থেকে চলে গেল। কারণ রাফানের রাগ সাংঘাতিক, তাই কন্ট্রোল হারানোর আগে রাফানকে একা থাকতে দিয়ে চলে গেল রিহান। যাওয়ার সময় তাকে ভাইকে নিয়ে যথেষ্ট চিন্তিত দেখালো। এদিকে রাফান আবারও আগের মতো চোখে হাত দিয়ে ডিভানে হেলান দিয়ে বসল। রাত 10টা। একটা সুন্দর গোছানো খালি অ্যাপার্টমেন্টের লক খুলে প্রবেশ করলো এক ক্লান্ত নারী। পরনে অফিসিয়াল ড্রেস, হাতে একটা অফিসিয়াল ব্যাগ। ক্লান্ত হলেও যেন দুর্বল নয় এই নারী। চোখের মধ্যে অন্য রকম এক আভাস, যেন মায়া, তেমন আগুন। বিরক্তিকর সাথে ব্যাগটা রেখে চলে গেল শাওয়ার নিতে। কিছুক্ষণ পর মাথা মুছতে মুছতে তাওয়াল নিয়ে বের হলো ওয়াশরুম থেকে। তারপর ফ্রিজ থেকে খাবার বের করে খেতে খেতে কাউকে মেসেজ করলো। মেসেজ করে আবারও খাওয়ায় মনোযোগ দিল। তারপর ফোনের মেসেজে টুংটাং আওয়াজ। আবারও ফোন হাতে নিয়ে মুচকি হাসলো। হাসিটা ছিল যেমন সুন্দর তেমনি পৈশাচিক। খাওয়া শেষে বিছানায় গিয়ে দেখলো তারার ছোট্ট বিড়ালটা আরামে ঘুমাচ্ছে। তারা গিয়ে
বিড়ালটার মাথায় হাত বুলিয়ে দিল, নিজেও বিড়ালের পাশে গিয়ে ঘুমের দেশে পাড়ি দিল। রাত প্রায় 2টা ছুঁই ছুঁই। হঠাৎ আতঙ্কে তারা ঘুম ভেঙে যায়। হাতের উল্টো পাশ দিয়ে ঘন ঘন ঘাম মুছতে থাকে, শরীরে শিহরণ জাগায়। কিসের ভয় যেন গুটিসুটি মেরে শুয়ে থাকে। এই বড় ফ্ল্যাটটায় তারা একাই থাকে, কেউ পাশে নেই তার, না মা বাবা না ভাই বোন, কেউ না। সে কাঁদলেও একা, ভয় পেলেও একাই থাকে। মাঝে মাঝে দম আটকে আসে, তারপরও পাশে থাকার মতো কেউ নেই তার। সকাল 7টার দিকে তারার ঘুম ভাঙে। তারপর ফ্রেশ হয়ে বিড়ালকে খাবার দিয়ে নিজেও 1 কাপ কফি করে খায়। হঠাৎ চোখ পড়ে থাই গ্লাসের ওপারে। আজকের আকাশটা খুব সুন্দর। তারা দেখে একটা দীর্ঘশ্বাস নিয়ে অফিসের জন্য তৈরি হয়। কালো শার্ট, তার সাথে কালো ফর্মাল প্যান্টে তাকে অসাধারণ দেখতে লাগছে। ছোট্ট হালকা লিপস্টিক আর হালকা মেকআপে তাকে আরও অসাধারণ লাগছে। চোখের ভেতর কনফিডেন্সে তার অন্যরকম সৌন্দর্য ফুটে উঠেছে। ড্রেসিং টেবিলের কাছে থাকা ফোনটা বেজে উঠতেই ফোনটা কানে দিয়ে তারা বলল, How dare you to call me? Do not you know what can I do with you? ফোনের ওপাশের কোনো আওয়াজ শোনা গেল না। উত্তর পেয়ে তারা আবারও বলল, I know you are dangerous. No, but you have no idea how dangerous I am. বলেই তারা একটা পৈশাচিক হাসি দিল। এত সুন্দর একটা মেয়েকে দেখলে কেউ বুঝতে পারবে না যে এই মনোমুগ্ধকর হাসির পিছনে কতটা সাংঘাতিক এক সত্তা লুকিয়ে আছে। ফোনের ওপাশের মানুষটির গায়ে লোম দাঁড়িয়ে গেল। সে সাথে সাথেই ফোনটা কেটে দিল। তারার মুখে এখনো হাসিটা লেগে আছে। এরপর তারা বের হয়ে গেল তার অ্যাপার্টমেন্ট থেকে। সকাল 9টায় তারা অফিসে প্রবেশ করে। হাই হিলের আওয়াজে গটগট শব্দ হয় ফ্লোরে। অফিসেই সবাই দাঁড়িয়ে সালাম দেয়। তারা হালকা মাথা নামিয়ে সবার সালামের উত্তর নেয়। তারার সেক্রেটারি জেনিফা তার সঙ্গে ভেতরে যায়। সুন্দর সুসজ্জিত একটা কেবিন, সাদা কালো দিয়ে সাজানো, যার একপাশে থাই লাগানো কাচের গ্লাস পুরোটা। ভেতর থেকে বাইরের শহর নজরে আসে। তারা ঢুকেই তার বরাদ্দকৃত চেয়ারে বসে অফিসের ফাইলগুলো চেক করতে থাকে, আর জেনিফা তার পাশে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে তারার কথা শুনছে। কাজ করতে করতে হঠাৎ আগমন হলো এক ভদ্রলোকের। তিনি আসতেই মুচকি হেসে একটা সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম মিসেস মিদা। লোকটিকে দেখে তারা হাতের ইশারা করে জেনিফারের দিকে তাকায়। জেনিফাও বাধ্যে মেয়ের মতো চলে যায় এক ইশারায়। যাওয়ার আগে ফাইলগুলো গুছিয়ে সঙ্গে করে নিয়ে যায়। জেনিফা যেতেই লোকটির দিকে তারা আর চোখে দেখে বলে, কতবার বলেছি আমাকে এভাবে সম্বোধন করবেন না, কানে কথা যায় না নাকি? আহা, রেগে যাচ্ছ কেন আপি? আমি তো জাস্ট মজা করছিলাম। সব সময় মজা ভালো লাগে না। তোর এসব মজা তুই অন্য কোথাও গিয়ে কর। আর আমার অফিসে তোর কি কাজ? ভার্সিটি নেই আজকে? ওই জন্যই তো এসেছিলাম। আমাদের ভার্সিটিতে আজকে বড় অনুষ্ঠান, আর আমি চাই তুমি আমার সঙ্গে যাও। ধ্রুবর কথায় তারা কোনো উত্তর দেয় না, বরং চুপচাপ টেলিফোন করে কাকে যেন কল দিয়ে বলে, আমার কেবিনে একটা পাগল ঢুকেছে, ওকে নিয়ে যান। ফোনের ওপাশ থেকে হালকা আওয়াজ ভেসে আসে, এটা কিন্তু ভালো হলো না। আমি কিন্তু তোমার একমাত্র ভাই। আমাকে এভাবে তুমি সবার সামনে অপমান করতে পারো না। কথা বলতে বলতেই দারোয়ান এসে ধ্রুবকে নিয়ে যায় জোর করে টেনে টেনে, আর ধ্রুব চেঁচাতে থাকে। ধ্রুব যাওয়ার পর তারা একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আবারও কাজে মন দেয়। সময়টা বিকেল 4টা প্রায়। একটা বড় রেস্টুরেন্টে বসে একা একা এক যুবক কাজ করছে ল্যাপটপে। পাশে বড় একটা অর্ধ খাওয়া কফির মগ। যুবকটি কিছুক্ষণ পর পর কফি কাপে চুমুক বসাচ্ছে আর কাজ করছে। পরনে তার ফর্মাল গেটআপ, একটা নেভি ব্লু রঙের কোট, নেভি ব্লু রঙের শার্ট, কোটের ভিতর কোটও দেখা যাচ্ছে। বুকের পকেটে সুন্দর হীরের ব্রোচ। খুব মনোযোগ দিয়ে কাজ করছিল সে। হঠাৎ কেউ ফোন দেওয়ার মনোযোগ বিঘ্ন ঘটে তার। কপালটাও হালকা কুঁচকে আসে। ফোনটা রিসিভ করতেই কারো গলা ভেসে আসে, সরি দুলা ভাই, আজকেও আমাকে বের করে দিল। তোমার বউটা বড্ড তেরা। বড়দেরই কথা শুনে না, আর আমার কথা কি শুনবে?
মুচকি এসে রাফান বলে, তাই একটু তেরা তো হবেই। রাফান ইব্রাহিমের বউ বলে কথা। কোনো দুর্বল নারীকে তো আর রাফান ইব্রাহিমের সঙ্গে মানায় না। ঠিকই। কিন্তু এখন বলো, তুমি বাংলাদেশে কবে ফিরছো? রাফানের এই কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলো না। টুট করে ফোনটা কেটে দিল। রাফান ইব্রাহিম কখনো কাউকে তার পরবর্তী প্ল্যান বলে না। ফোনটা কেটে দিয়ে রাফান আবার ল্যাপটপে মনোযোগ দিল না আর, বরং ফোন কেটে একটা সিক্রেট গ্যালারি বের করে তারার ছবিগুলোই দেখে, তাতে হাত বুলাতে থাকে। তৎক্ষণাৎ পেছন থেকে একটা সাদা শার্টের সাথে কালো কোট আর কালো প্যান্ট পরা লোক ডাক দেয়। মিস্টার রাইম। রাফান ঘুরে তাকায় না, বরং ফোনটা বন্ধ করে মুখে গাম্ভীর্যতা টেনে গম্ভীর কণ্ঠে বলে, টেক ইউর সিট। মিস্টার রাফান ইব্রাহিম মৃধা, রাইট? ইয়া। আসলে আমি আশা করিনি যে আপনি এত কম বয়সে হবেন, কিন্তু এখানে আসার পর আমি বুঝলাম যে আমি ভুল ছিলাম। ব্যক্তিটির কথা শুনে রাফান কপাল কুঁচকায়। এত বেশি অপ্রয়োজনীয় কথা তার পছন্দ না। আর এমনটাও না যে সে এই লোকের মেয়েকে বিয়ে করবে যে এইসব নিয়ে তাকে ভাবতে হবে। লোকটার এসব কথা রাফানের চোখে মুখে বিরক্তি প্রকাশ পেল। মুখে আবার আগের মতো গাম্ভীর্যতা টেনে বলল, ডোন্ট ওয়েস্ট মাই টাইম, মিস্টার হোয়াট? সরি, আই হ্যাভ ফরগটেন ইট। রাফানের কথা লোকটা বেশ অপমানিত বোধ করলো। তারপরেও তা প্রকাশ করলো না, বরং মুখে সামান্য হাসি নিয়ে বলল, মিস্টার জ্যাক, মাই নেম ইজ মিস্টার জ্যাক। Oh yeah, Mr. Jack. Now tell me about your project. You have already wasted 4 minutes and 47 seconds. Now you have only 25 minutes 13 seconds left. সরি স্যার, আই অ্যাম সামথিং নাও। বলেই লোকটি নিজের অফিসে ব্যাগ থেকে ল্যাপটপ বের করলো। ল্যাপটপে নিজের প্রজেক্ট দেখাতে দেখাতে তার ব্যাপারে বলতে লাগলো। কিন্তু রাফানের চোখে মুখে বিরক্তির ভাব আর বারবার ঘড়ির দিকে তাকানো দেখে বোঝা গেল প্রজেক্টটা তার 5 মিনিট যেতেই নিজের অ্যাসিস্ট্যান্টকে হাঁক ছেড়ে ডাক দিল। Hey নিখিল, নিখিল, এই আলুর বস্তাটা আমার সময় খেয়ে নিচ্ছে এই ফালতু প্রজেক্টের জন্য। আমি চললাম, তুই আমার সবকিছু গুছিয়ে এটাকে বিদায় কর। রাফানের হাঁক ছাড়া ডাক শুনে ছুটে এলো নিখিল। আর মিস্টার জ্যাক বাংলা জানেন না, তাই রাফানের সাথে কোনো কথাই তার বুঝে আসলো না। সে বিমড়ি খাওয়ার মতো তাকিয়ে রইল রাফানের বিরক্তি প্রকাশ পাওয়া চোখের দিকে, আর ভাবছে না জানি কি বলছে তাকে নিয়ে। নিখিল আসার সঙ্গে সঙ্গে রাফান তার ফোনটা নিয়ে বের হয়ে যায় ওখান থেকে। তারপর নিজের কালো মার্সিডিজ নিয়ে বের হয়ে যায়। নিখিলের জন্য আর অপেক্ষা করে না, কারণ সে জানে নিখিল ঠিক এই আলুর বস্তাকে তার কারখানায় পাঠিয়ে দিবে। হালকা শীষ বাঁচাতে বাঁচাতে রাফান গাড়ি নিয়ে চলে অজানার পথে। তবে চেহারায় গাম্ভীর্য ভাবটা এখনো কমেনি। বাংলাদেশের ব্যস্ত ঢাকা শহর, গাড়ির জ্যামে, গাড়ির হর্নের আওয়াজে সন্ধ্যায় বড় রোডে পা রাখার জন্যই সেই রাস্তাতেই কালো ব্ল্যাক মার্সিডিজ নিয়ে জ্যামে আটকা পড়েছে এক নারী। রেড লাইট বন্ধ হতেই দক্ষ হাতে গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি চালানো শুরু করলো সে। পুরো কালো রঙের মেয়েলি ফর্মাল পোশাক পরা নারীটি আশ্চর্য রকমের সুন্দর আর ভয়ানকও লাগছে। বড় ব্রিজের উপরে উঠে 100 স্পিডে গাড়ি চালাচ্ছিল তারা। তখনই পেছন থেকে একটা ট্রাক এসে ধাক্কা দিতে নিলে তারা দক্ষ হাতে গাড়ি ঘুরিয়ে নেয়। তারা ভেবেছিল হয়তো দ্রুত গাড়ি চালানোর কারণে এরকমটা হচ্ছে, তাই সে আবারও নিজের মতো করে গাড়ি চালাতে শুরু করে। কিন্তু গাড়ির সাইড মিরর ভিউতে লক্ষ্য করে ট্রাকটি এখনও তার পেছনে আসছে। এটা দেখে তারা শিওর হয়ে যায় যে ট্রাকটি তখন ইচ্ছে করে তাকে মারতে চাইছিল। তাই সেও তাড়াতাড়ি করে ফোন বের করে জেনিফাকে মেসেজ করে। জেনিফা অত্যন্ত ধূর্ত একটা মেয়ে, তারাকে সবসময় নিজের বড় বোনের মতোই দেখে। করবে নাই বা কেন? সে এক সময় অনেক অসহায় ছিল। টাকার জন্য, চাকরির জন্য আর একটু হলে নিজের মান সম্মানই খুইয়ে ফেলত। তারাই তখন তাকে রক্ষা করে। তারা না থাকলে হয়তো সে আর বেঁচেই থাকতো না। তাই সে সব সময় নিজের বসের প্রতি কৃতজ্ঞ থাকে, তার উপকারে আসতে চায়। তাই যখনই তারা জেনিফাকে ফোন দিয়ে জানালো অ্যাক্সিডেন্টের কথা, সে সাথে সাথে পুলিশকে ফোন করে আর নিজেও অফিসের একটা গাড়ি আর বডিগার্ডদের নিয়ে বের হয়ে যায় ওই ব্রিজের রাস্তা ধরে। 1 মিনিটও দেরি করে না সে। এদিকে তারা
নিজেকে প্রাণপণে বাঁচাতে জোরে জোরে গাড়ি চালাতে শুরু করে। হঠাৎই পেছনে আচমকা হওয়া একটা আওয়াজে তারা কেঁপে উঠল। ঘামে তার চোখ মুখ ভিজে গেছে। গাড়ির ভেতর এসি থাকা সত্ত্বেও ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছিল এই 15 মিনিটে। আচমকা হওয়া আওয়াজে তারা যেন কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। গাড়ি ব্রেক করে থামিয়ে পেছনে তাকাতে লক্ষ্য করলো তার পেছনে যেই ট্রাকটি আসছিল তাকে মারার জন্য সেটা ব্লাস্ট করেছে। ব্লাস্ট করে গাড়িটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে তার সামনে। ঘটনাটা দেখে তারা আঁতকে উঠে, এটি কিভাবে হলো, কি করে সম্ভব হলো এটা? তাহলে কি কেউ পেছন থেকে তারাকে আগলে রাখছে? কে সেই অনাকাঙ্ক্ষিত ব্যক্তিটি? তবে আর কেউ নাই বা জানো, তারা সন্দেহ করতে পারছে এর পেছনে ঠিক কার হাত থাকতে পারে। এখন রাত 11টা 15 বাজে। ঘরের ভেতর বিছানায় শুয়ে আছে তারা। তার মনের ভেতর হাজারো প্রশ্ন। কেন কেন ভুলে যেতে চাইলো, বারবার একই জায়গায় আটকে পড়ে সে। কেন কেন ওই লোকটাকে ভুলতে পারছে না সে? যদিও তারা তাকে ভুলতে চায় না, আটকে রাখতে চায় সারা জীবন। সামনাসামনি না পারলেও মনের ভেতর আটকে রাখতে চায় তাকে। এসব ভাবতে ভাবতে তার রুমে লাইট জ্বলে ওঠে। জেনিফা তারার জন্য খাবার নিয়ে রুমে প্রবেশ করে। তারার মনের অবস্থা ভালো না আর শরীরটাও দুর্বল, তাই তারা জেনিফাকে চলে যেতে বলল। জেনিফা জোর করে থেকে গেছে তার কাছে। হাতে করে স্যুপ আর এনে জেনিফা তারাকে খেয়ে নিতেই বলে। জেনিফার খুব চিন্তা হয় তারার জন্য। সে তাকে তার নিজের বড় বোনের মতোই দেখে, যদিও তারার ব্যাপারে সে এত বেশি জানে না। তার সাথে তারার 4 বছর আগে দেখা হয়, আর সে তারার হয়ে প্রায় 3.5 বছর ধরে কাজ করছে। তার আসার আগেই তারার জীবনের সব উলটপালট ঘটনা ঘটে গিয়েছিল, তাই তার জানা খুব কম। সে শুধু এতটুকুই জানে যে তারার এই সব কিছু তার শ্বশুর বাড়ির। এই RIM কোম্পানি তার স্বামীর ও তার শ্বশুরের, কিন্তু তার স্বামী 6 বছর আগে তাদের রেখে চলে যায় কোনো একটা কারণে। তারার শ্বশুর ও শাশুড়ি একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল 5 বছর আগে। সেই থেকে তারা একাই তার শ্বশুরবাড়ির কোম্পানির সব কিছুর দেখাশোনা করছে। তারার স্বামীকে বা কোথায় এটা জেনিফা জানে না, হয়তো তারা নিজেও জানে না। জেনিফা কখনো জিজ্ঞাসাও করেনি এই বিষয়ে। তার পছন্দ না তাকে কেউ তার ব্যক্তিগত বিষয়ে জিজ্ঞাসা করবে, কিন্তু আজ কেন জানি জেনিফার অনেক জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, কারণ তার মনে হচ্ছে এই ব্লাস্টের পেছনে তারার সেই অনাকাঙ্ক্ষিত স্বামীটিরই হাত আছে। জেনিফা যত দূর শুনেছে তার স্বামী একজন ক্ষমতাবান মাফিয়া, কালো জগতের কিং। হতেও পারে যে নিজের ওয়াইফকে বাঁচাতে সে এই কাজটা করিয়েছে। তাই নিজের কৌতূহল ধরে রাখতে না পেরে নিজের ভাবনার ফোরন কেটে তারাকে জিজ্ঞেস করেই বসলো জেনিফা। আচ্ছা ম্যাম, আপনি আপনার স্বামীর সাথে কথা বলেন না কেন? কে আপনার স্বামী? এত বছর পরেও আপনি কেন তার সংসার ছেড়ে যাচ্ছেন না? জেনিফার এই প্রশ্নগুলো শুনে তারা হতভম্ব হয়ে গেছে। সে বুঝতে পারেনি জেনিফা হঠাৎ এই প্রশ্নের কারণ। সে কপাল কুঁচকে জেনিফার দিকে তাকাতে জেনিফা আবারও একটা প্রশ্ন ছুড়ে বসল। আচ্ছা ম্যাম, আজকে এই ঘটনায় কি আপনার স্বামীর কোনো হাত থাকতে পারে বলে আপনার মনে হয়? কিন্তু সে যদি আপনার চিন্তাই করে থাকে তাহলে আপনার সামনে কেন আসে না? বলেই জেনিফা কথাটা নিজের মুখ আটকায়। অনেক কিছু বলে ফেলেছে সে, যেটা বলা দরকার ছিল না সেটাও, কিন্তু তারার মুখে কোনো রিয়াকশন না দেখে সে একটু নিশ্চিত হয় যে আপাতত তারা তাকে বকবে না। তাই জেনিফা কৌতূহল ভঙ্গিতে তারার দিকে তাকিয়ে রইল উত্তরের আশায়। তারারও যেন আজকে উত্তর দিতে মনেই চাইল এই অনাকাঙ্ক্ষিত প্রশ্নের। সে গম্ভীর কণ্ঠে ধীরে ধীরেই বলল, দহন মানে জানিস জেনিফা? দহন। আমি দহনে পড়ছি প্রতিনিয়ত। বিয়ের বাঁধনে সম্পর্ক আর দায়িত্বের বেড়াজালে আটকা পড়ে গেছি আমি। আর চাইলেও এখন ফিরে যেতে পারবো না। নিজের পরিবার থেকে আলাদা হয়ে গেছি প্রায় 7 বছর আগে। ছোট ভাইটা ছাড়া আর কারোর সাথেই যোগাযোগ নেই আমার। কেউ রাখতেও চায় না। আমার শ্বশুর রিয়াজ, ইমরান, মৃধা মৃত্যুর সময় আমাকে বলে গিয়েছিলেন তার সব কিছুর খেয়াল রাখতে। বলেছিলেন তার ছেলেকে ফিরিয়ে আনতে।
আমি পারিনি রে, আমি ব্যর্থ। আর এখন মনে হচ্ছে সব দায়িত্ব থেকে পালিয়ে যাই। পারবো না আমি তার সাথে দেখা করতে। আমি ঘৃণা করি ওই ব্যক্তিকে। তার জন্যই আমি সব হারিয়েছি। আমাকে নিঃস্ব করে দিয়ে চলে গেছে সে, এমনকি তার শেষ স্মৃতিটুকুও। আর বলতে পারলো না তারা। তার শ্বাসকষ্টের সমস্যা আছে, বেশি মানসিক চাপ নিতে পারে না সে। কষ্ট হচ্ছে তার অনেক। জেনিফা বুঝলো, তাই সে আর কিছু জিজ্ঞেস করলো না। তারাকে ঔষধ দিয়ে লাইট অফ করে চলে গেল পাশের রুমে। দীর্ঘশ্বাস ফেলে তারাও শুয়ে ঘুমানোর চেষ্টা করলো। রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। আমাবস্যার অন্ধকার চেয়ে আছে চারিদিকে। একটা গ্রামীণ এলাকায় নিষিদ্ধ পোড়াবাড়ির চারিপাশে বডিগার্ডরা পাহারা দিচ্ছে। ভেতরেও 30 জনের মতো বডিগার্ড রয়েছে। দেখে মনে হচ্ছে কারোর প্রতীক্ষায় আছে সবাই। কেউ একজন আসবে। সেই পোড়া বাড়িটির ভেতরে একটা লোককে উঁচু করে ঝুলিয়ে রাখা হয়েছে। গায়ে তার আন্ডারওয়্যার ছাড়া আর কিচ্ছুই নেই। দেখেই মনে হচ্ছে কেউ জানোয়ারের মতো বেদম পেটেছে। রক্তাক্ত হয়ে আছে শরীর, গরম শিকের পোড়া দাগও দেখা যাচ্ছে হাতে, পায়ে, বুকে। কিছুক্ষণের মধ্যেই কতগুলো কালো গাড়ি এসে থামলো এই বাড়িটির সামনে। সামনের গাড়ি থেকে দুজন নামলো, বাকিগুলো থেকেও কালো পোশাক পরা বডিগার্ড নামলো। প্রথমে এই দুজনের মধ্যে একজনের পরনে কালো টি শার্ট, কালো জ্যাকেট আর কালো প্যান্ট, মুখে কালো মাস্ক পরা। এক হাতে বন্দুক আর আরেক হাতে বেগুনি রঙের ধোয়া ওড়ানো ভেপ নিয়ে গাড়ি থেকে বের হলো। আর আরেকজন হালকা বেগুনি রঙের একটা শার্ট আর ঘিয়ে রঙের প্যান্ট পরে বের হলো। কালো জ্যাকেট পরা লোকটি হাইটে 6 ফুট 4 হতে পারে, আর বেগুনি রঙের শার্ট পরা লোকটিও 6 ফুট 1 হবে। থুপথাপ ফাড়ি পায়ের আওয়াজ ফেলে এগিয়ে গেল কালো জ্যাকেট পরা লোকটি। তার পেছন পেছন গেল অপর লোকটা। দুজনই প্রবেশ করতেই বডিগার্ডরা সবাই দুপাশে সরে গেল তাদের জায়গা দিয়ে। উপরে ঝোলানো লোকটি কালো জ্যাকেট পরা মানুষটাকে দেখে ভয়ে দাপাতে লাগলো। নিজের প্রাণ ভিক্ষে চাইতে লাগলো 2 হাত জোর করে। তার চোখে মুখে প্রাণ হারানোর ভয় কাজ করছে। কিন্তু রাফান গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। ওয়েব 2 বার টেনে সেটা ছুঁড়ে ফেলে দিয়ে পুনরায় সিগারেট ধরালো। আর রাফানের কাছে কাকুতি মিনতি করে ঝুলানো লোকটা বলল, ভাই আমাকে ছেড়ে দে ভাই, আমি তোর ছোটবেলার বন্ধু। বল, বন্ধু একটা ভুল করলে তাকে ক্ষমা করে দিতে হয়, তাই না? তুই তো আমার অনেক পুরনো বন্ধু, বল। রাফান জোরে জোরে হেসে উঠল। তার গগন কাঁপানো হাসিতে কেঁপে উঠল সবাই। নিখিল তো ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে, এই ভেবে যে এখন আর এই লোকের নিস্তার নেই। রাফানের জোরে হাসি দেয়া মানে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। এবার যা হবে সাংঘাতিক আর ভয়ঙ্কর কিছু হবে। রাফানের হাসি থামলো। সিগারেটে টান দিতেই চোখে হিংস্রতার ভাব ফুটে উঠে। তীক্ষ্ণ চোখে তাকালো ঝুলানো ব্যক্তির মুখের পানে। ঠোঁটের কোণে পৈশাচিক হাসির রেখা এখনো বিদ্যমান। ধীর পায়ে সামনে গিয়ে লোকটার পায়ের দড়ি খুলে দিতে ধপাস করে পড়ে গেল। তারপরও কোনো রকমে উঠে আফানের পায়ের কাছে বসে ক্ষমা চাইতে লাগলো। বিশ্বাস কর দোস্ত, সারা জীবন তোর গেলাম হয়ে থাকবো। তুই যা বলবি তাই করবো দোস্ত, আমাকে ছেড়ে দে না। নয়নতারারও কেন? আহ না না না। এই হারামজাদা, এই কুত্তার বাচ্চা, কোন সাহসে তোর এই মুখে আমার বইয়ের নাম নিলি তুই? এত সাহস কোথায় পেলি তুই? কোথায় রাখিস এত সাহস? তোর জিভ টেনে আমি কুত্তাকে খাওয়াবো, চিনিসটা আমায়? কোন সাহসে আমার ফুলের গায়ে তোর মতো নোংরা হাত লাগাতে চাইনি? যেই ফুলের গায়ে আমি ভালোবাসা ছোঁয়া ছাড়া কোনোদিন ছুঁইনি আমি, তুই তাকে সোজা মারতে চাইলি? তোর কলিজা ভুনা করে আমি তোর চালা প্যালাদের খাওয়াবো। ফাকিং শিট। রাগে রিজি করতে করতে রাফান কথাগুলো বলল, আর সাথে সাথে নিজের মুখের সিগারেটের আগুনের অংশটা ওই লোকের মুখের ভেতরি দিয়ে জিভে লাগিয়ে দিতেই লোকটা চেঁচাতে থাকে। রাফানের খুব প্রিয় তার বউ, খুব না সবচেয়ে প্রিয়। সেখানে একটা শয়তান তার বউয়ের নাম নিতে চাইবে? এটা রাফান বেঁচে থাকতে কিভাবে হয়? সে তো তা হতে দিবে না, একদম না। লোকটা থেকে সরে গিয়ে রাফান নিখিল বলে হাঁক ছাড়ে। নিখিল দৌড়ে আসে রাফানের সামনে। এরপর রাফান নিখিলকে উদ্দেশ্য করেই বলল, এই বাস্টার্ডকে নিয়ে যা আমার 2 চোখের সামনে থেকে।
ওর প্রত্যেকটা অঙ্গ, চোখ থেকে শুরু করে সব আলাদা করবি, সব বিদেশে ক্লায়েন্টদের কাছে সেল দিবি, আর আমাকে একটা ছবিও দিস, দেখবো আমার পেয়ারের সোহাগ দোস্ত কতটা ভালোভাবে মরে। ঠোঁটের কোণে পৈশাচিক হাসি নিয়েই সেখান থেকে বের হয়ে যায় রাফান। যেতে যেতে আবারও পেছন ফিরে তাকিয়ে নিখিলকে বলে, বুঝলি নিখিল, এবার আমার বইয়ের কাছে যাওয়ার সময় হয়েছে। রাতে ঘুম হয় না আমার, অনেক বছর ধরে শুধু দূর থেকেই দেখে যাচ্ছি। এবার নিজের ফুলের যত্ন নিজেই নিব। আর মাত্র কয়েকটা দিন, সামনে হাজির হব ওনার। ঠিক আছে বস, আমি সব ব্যবস্থা করে রাখবো। যেতে যেতে রাফান আবার বিড়বিড় করে বলে, I'm coming, baby. Just a few days. See you soon. সকাল 11টা নাগাদ তারা তার ড্রয়িং রুমে বসে ল্যাপটপে কাজ করছে। আজ আর অফিসে যায়নি সে। যায়নি বলতে যেতে চেয়েছিল, তবে জেনিফা জোর করে যেতে দেয়নি। আর 2টা দিন রেস্ট নিতে বলল। তারারও মনে হয়েছে একটু একা থাকতে নিজের মতো করে, তাই সেও আর জোর করেনি, থেকে গেছে আর ফ্ল্যাটে বসেই বাকি কাজ সারছে। কাজ করতে করতে তারার মনের ভেতর হাজারো চিন্তারা নাড়াচাড়া দিয়ে উঠেছে। কাজে মন বসছে না, তাও জোর করে কাজ করে যাচ্ছে তারা। আপাতত সে এসব চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে চায়। হঠাৎ দরজায় কড়া নাড়ার কারণে তারার মনোযোগ নষ্ট হয়। গিয়ে দরজা খুলে কপাল কুঁচকে তাকায়। দরজাটা আবার লাগিয়ে দিতে নিলেই একটা শক্তপোক্ত হাত বাঁধাতে থাকে। যুবকটির গায়ে স্কাই ব্লু কালারের টি শার্ট আর সাদা কালারের প্যান্ট। এলোমেলো চুলগুলোর কারণে তাকে আরো বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। তারা দরজা থেকে দূরে সরে গিয়ে গম্ভীর মুখে আবারও কাজ করতে বসে। শুভ মুচকি হেসে ভেতরে এসে দরজা লাগায়। সোফায় বসতে বসতে বলে, আপু, একটু কফি করে খাওয়াবা? কোথাকার কোন জমিদার রে তুই? তোকে আমি কফি বানিয়ে খাওয়াবো কোন দুঃখে? নিজে গিয়ে বানিয়ে খা, আর না হয় বের হ, তোর ইচ্ছে। ধ্রুব জানে তার বড় বোন কত বড় অলস। অলসের যদি কোনো পুরস্কার থাকতো তবে তার বোন অস্কার পেত। তারার চাইতেও তো ধ্রুব বেশি কাজ পারে। তার বোনের হাতে 1 কাপ কফি খাওয়া তো আমাবস্যার চাঁদ দেখার মতন। তাই আর কথা না বাড়িয়ে নিজেই গেল কফি বানাতে। নিজের জন্য বানালো, সাথে বোনের জন্য আনলো। 1 কাপ বোনকে দিয়ে নিজে আরেক কাপ কফিতে চুমুক দিয়ে বলল, আপু, আমি কিন্তু 1 সপ্তাহের জন্যে সিলেট যাচ্ছি, ভার্সিটির ক্যাম্পিংয়ের জন্যে। তাই এই 1 সপ্তাহে নিজের একটু যত্ন নিও। আমি থাকবো না বলে আবার ভয় পেও না। তারা কপাল কুঁচকে ধ্রুবের দিকে তাকায়। কি আজব কথা, ধ্রুব চলে গেলে সে ভয় পাবে কেন? কিন্তু তারা তো আর জানে না যে তার স্বামীর সাথে তার ভাইয়ের প্রতিনিয়তই কথাবার্তা হয়। তারা বেশিরভাগই খবরই সে ধ্রুবর থেকেই পায়। এছাড়াও আশেপাশে বিভিন্ন লোক লাগানো আছে যারা তারাকে নজরে নজরে রাখে। এই 6টা বছর একদিনও তারাকে চোখের বাইরে যেতে দেয়নি রাফান। আসলে ফুলের মতো আগলে রেখেছে তাকে। সেটা যদি তারা জানতো তাহলে হয়তো নিজের ব্যক্তিগত মানুষটির উপর এত অভিমান করে থাকতো না, একটু হলেও নরম থাকতো। ধ্রুবর এসব চিন্তায় জল ঢেলে তারা বলে উঠল, তুই যেখানে খুশি যা, তাতে আমার কি? আর আমি নিজেও বাংলাদেশ থাকছি না। আগামী পরশু দিনেই আমি ইতালি যাব একটা জরুরি কাজে। না 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 আপু, তোমার কথাও যাওয়া হবে না, এখন তো নাই। মানে এখন কি তোর কথা আমাকে শুনতে হবে? লাইক সিরিয়াসলি, তোর সাহস কি করে হয় আমার উপর দাদাগিরি দেখানোর? যা, বের হ এক্ষুনি আমার চোখের সামনে থেকে। যাবি, নয়তো তোকে আজ আমি জুতা পেটা করে বের করব, বিয়াদ্দব। হ্যাঁ, ভালো চাইলেও দোষ এখন। ঠিক আছে, যা ইচ্ছে করো তুমি, আমার কি? এতনি কোথাকার। কি কি বললি তুই আমাকে? দাঁড়া, দেখাচ্ছি তোকে মজা। ধ্রুব তারাকে জিভ দেখিয়ে দৌড়ে বেরিয়ে যায়। তারাও গিয়ে ঠাস করে দরজাটা লাগিয়ে দেয়। তারপর সোফায় গিয়ে রাগে কটমট করতে করতে আবারও কাজ শুরু করে। এদিকে ধ্রুব বাইরে বেরিয়ে তারার ইতালি যাওয়ার ব্যাপারে একজনকে মেসেজ করে সেও চলে যায়। একটা বড় ডুপ্লেক্স বাড়ি, পুরো বাড়িটা কালো রং করা। এই বাড়ির উপরই কালো রংটায় পুরো আভিজাত স্পষ্ট ফুটে উঠেছে। বাড়ির সামনে সব কালো কালো ব্র্যান্ডের গাড়ি দাঁড় করানো। যত ডার্ক রঙের ফুল রয়েছে সবগুলোই প্রায় দেখা যাচ্ছে বাড়ির সামনে। সব ডেকোরেশনই কালো দিয়েই করানো হয়েছে। কিন্তু এই বাড়ির যে মালিক, তার জীবনে শুধু কালো দিয়েই ঢাকা। কালো পর্দা দিয়া
এই জীবনে তার একমাত্র আলো হলো তার তারা। বাড়ির বাইরে যেমন কালো, বাড়ির ভেতরটা ততটাই সাদা। সবকিছু সাদা রঙের করা হয়েছে বাড়ির ভেতর। এই বাড়ির মাস্টার বেডরুমের অধিকারিণী রাফান ইব্রাহিম মৃধা। শুধু মাস্টার বেডরুম নয়, বরং পুরো বাড়িটাই তার। বাড়ির আশেপাশে বডিগার্ডরা থাকলেও বাড়ির ভেতরে কোনো বডিগার্ড রাখে না রাফান। এটা তার বাংলাদেশের বাড়ি। এছাড়াও বিভিন্ন দেশের নানান জায়গায় তার নামে বাড়ি পাওয়া যায়, সবটাই তার একারই। রাফান রুমে বসে বসে ওয়াইনের গ্লাসে চুমুক দিচ্ছিল। ওয়াইনের গ্লাসটা পাশের টেবিলের উপর রেখে নিজের রুমের ভেতরে একটা সিক্রেট রুমে গিয়ে ফিঙ্গার দিয়ে লক খুলে ভেতরে প্রবেশ করলো। ভেতরে পা দিয়ে চোখ বন্ধ করে জড়িয়ে একটা শ্বাস নিয়ে আবারও চাললো। চোখ খুলে তাকালো চারিদিকে, তেমন কিছুই না। একটা ছোট্টখাটো ফটো মিউজিয়ামই বলা চলে এটাকে। ঘরের প্রত্যেকটা জায়গায় তার ভালোবাসার মানুষের গন্ধ আর ছবি। প্রত্যেকটা জিনিসই রাফানের নয়নতারার। খুব সুন্দর করে গোছানো সব কিছু। রাফান ধীর পায়ে হেঁটে হেঁটে ভেতরের প্রত্যেকটি ছবি আর জিনিস ছুঁয়ে দিল। ভালোবাসা মেশানো এই স্পর্শ আর দৃষ্টি যদি কেউ দেখতো তাহলে হয়তো সারা জীবনেও রাফানের চোখ থেকে চোখ সরাতে পারতো না। এতটাই মোহ মেশানো ছিল তাতে। তার এক চোখের কোণে জলের ফোঁটা দেখা যাচ্ছে। গম্ভীর আর তৃষ্ণার্ত চোখ চেয়ে থেকে রাফান মনে মনে বলল, I miss you so much, জানো। I miss you like the hell. যাদের জন্য আমাকে তোমার থেকে এত দূরে থাকতে হচ্ছে, তাদের কাউকে এই রাফান ইব্রাহিম ছাড়বে না, একটাও বাঁচবে না, আই সোয়ার। রাফান নিজের হাতে তর্জনী দিয়ে চোখের থেকে একটা ফোঁটা পানি মুছে আবারও নিজের ঘরে চলে গেল। ফোনটা হাতে নিয়ে নিখিলকে কল করলো। নিখিল, সব রেডি তো? আমরা কিন্তু ঢাকা ল্যান্ড করব। জলদি কর যা করার। এপ্রিলের মাঝামাঝি সময় বসন্তকে বিদায় করে নিজের জায়গা করে নিয়েছে গ্রীষ্ম। ঢাকা শহর এখন উত্তপ্ত। চারিদিকে ভিড় ভাট্টা, কোলাহল, শব্দদূষণ। ঢাকার জন্য এইগুলো খুবই সাধারণ ব্যাপার। তবে গুলশান এলাকায় সেরকম কোনো সমস্যা দেখা যায় না। রাস্তাও কোনো বিরক্তিকর পরিবেশ দেখা যায় না খুব একটা। শুক্রবার বিকেল 5টার দিকে গুলশানের রাস্তায় পরপর 4টি আর 6টি মার্সিডিজের সাথে 8 থেকে 10টি বুগাটি দেখে তাক লেগে যায় সাধারণ জনগণের। কে এসেছে এখানে? একজন লোক তো বলেই ফেলল। কে জানে কোন মাফিয়ার পাকাদানে মই দিয়েছে কেউ। গুলশানের সাধারণ বাসিন্দা মানেও অনেক কিছু, তবে তাই বলে এইরকম বড় মাপের কারো আনাগোনা খুব একটা নেই। লোকটার পাশ থেকে আরেকটা লোক তখন বলে উঠল, আই থিঙ্ক মৃধা ফ্যামিলির কেউ হবে। মৃধা ফ্যামিলির ওই পাগল ছেলেটা নয়তো আবার। তাইলে হয়েছে। এইসব বলে সবাই যে যার মতন চলে যায় ওদিকে। এইসব গাড়ি গিয়ে থামে মৃধা ম্যানসনের সামনে। বাড়ির বডিগার্ড সবাই তাড়াহুড়ো করে জড়ো হয়ে যায়। রোলস রয়েসের একটা গাড়ি থেকে নামে রাফান ইব্রাহিম মৃধা, আর এর পরেরটি থেকে নামে রিহান ইব্রাহিম ও নিখিল আহমেদ, আর বাকিগুলো থেকে বডিগার্ডরা নামে। মূলত বাংলাদেশে এসে নতুন গাড়ি কিনে তারপরেই তারা এখানে এসেছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। রাফান গাড়ি থেকে বের হয়ে এক পলক তাকিয়ে থাকলো নিজের বাড়ির দিকে। তারপর কি মনে করে আবারও গাড়ি নিয়ে চলে গেল। নিখিলও সঙ্গে গেল, কিন্তু রিহান আর কোথাও গেল না। সে গিয়ে সোজাসুজি ম্যানশনে ঢুকলো। মৃধা ম্যানশন বাড়িটা ফাঁকা বললেই চলে। 6 বছর আগে এখানে একটা বড় সংসার থাকতো, কিন্তু হুট করেই সব ভেঙে যায়। বাড়ির কর্তা রিয়াজ ইমরান মৃধা ও তার স্ত্রী রাবেয়া বেগম 5 বছর আগেকার অ্যাক্সিডেন্টে মারা যান। তার কয়েক মাস পরপরই তাদের বৃদ্ধ বাবা রফিকুল আরমান মৃধা ও তার স্ত্রী জাহানারা খাতুন মারা যান। তাই তাদের অবর্তমানে এই বাড়ি বাকি লোকেরাও একে একে বিদেশে পাড়ি জমান। রিয়াজ ইমরান মৃধার 3 ভাই বোন, 2 ভাই ও 1 বোন। ছোট ভাই এক ভাই রাহাত ইমরান মৃধা, তার স্ত্রী নাম শোভা মীর, তাদের ছেলে শিফাত মৃধা ও মেয়ে রিমা মৃধা। তারা তাদের পরিবার সহ আমেরিকায় চলে গেছেন। সেখানে তার ছেলে বিয়ে করে সংসার করছে, মেয়ে এখনও অবিবাহিতা। আর রিয়াজ ইমরানের ছোট বোন জিনিয়া মৃধা,
তার স্বামী আলী হাফিজ চৌধুরী, তাদের ছোট ছোট 2 মেয়ে জেরিন চৌধুরী আর জান্নাত চৌধুরী। তারা তাদের পরিবার নিয়ে মালয়েশিয়া থাকেন। প্রত্যেকেই নামি দামি মিলিনিয়ার ব্যবসায়ী। আগে এই ম্যানশনই থাকতো সবাই রফিকুল, আরমান এবং তার স্ত্রীর জন্য, কিন্তু তারা মারা যাওয়ার পরপর সবাই যে যার মতোই চলে গেছে, কারণ এই বাড়ি পুরোটাই রিয়াজ ইমরানের নামে। আর সে মারা যাওয়ার পর তার 2 ছেলে তার সব সম্পত্তি পাবে। হাজার হাজার কোটি টাকার এই সম্পত্তিতে যদি তাদের ভাগ নাই থাকে তবে তারা থেকে কি করবে? তাই যে যার মতোই চলে গেছে তারা। এখানে এখন থাকে বলতে শুধু কেয়ারটেকার আর বডিগার্ডরা। আর রিহান যখন ইচ্ছে আসে তারাও মাঝে মাঝে এখানে এসে খবর নিয়ে যায়। মাঝে মাঝে 2-3 দিন থেকে সব গুছিয়ে যায়। আজ এত বছর পর রাফান এলো নিজের বাড়ির সামনে, তবে ঢুকলো না। কিন্তু কেন? কি কারণ হতে পারে এর? 10 থেকে 12টার মতো গাড়ি নিয়ে ছুটছে রাফান। সামনের গাড়িগুলোতে আর পেছনের গাড়িগুলোতে বডিগার্ডরা রয়েছে। মাঝের গাড়িতে রয়েছে রাফান আর নিখিল। নিখিল ড্রাইভারের পাশের সিটে বসে আছে অসহায়ের মতো। কি বলবে বুঝতে পারছে না। রাফানের হুট করে মৃধা ম্যানশনে না গিয়ে আবারও 5 স্টার হোটেলে যেতে চাওয়ার কারণ তার মাথায় ঢুকছে না। সে তো ভেবেছিল যে রাফান হয়তো এবার নিজের বাড়ি ফিরবে, কিন্তু তার এবারে ধারণাও ভুল প্রমাণিতই হলো। তাই মনে সংকোচ নিয়ে এসে মিনমিনিয়ে রাফানকে জিজ্ঞেস করলো, ভাই আমরা হঠাৎ করে হোটেলে কেন যাচ্ছি? না মানে আমাদের তো মেনশনে যাওয়ার কথা ছিল তাই। কথা শেষ করার আগে রাফান নিখিলের দিকে চোয়াচক্ত করে তাকালো। নিখিল ভয়ে চুপসে যাওয়ার মতোই বসে রইল। রাফান দাঁত খিচিয়ে বলল, আমি কোথায় যাব কি না যাব সেটা কি তুই ঠিক করে দিবি? আর তুই ভাবলি কি করে যে আমি আমার ফ্লাওয়ারকে রেখে একা একা ওই বাড়িতে চলে যাব? আমি এই বাড়িতে আমার ফ্লাওয়ারকে কোলে করে তুলে তারপরেই যাব। তার আগে আমি ওখানে পাও রাখবো না। গট ইট? ইয়েস ভাই। 10 মিনিটের ভিতর গাড়ি একটা 5 স্টার হোটেলে এসে থামে। রাফান আর নিখিল গাড়ি থেকে নামতেই হোটেল ম্যানেজার এসে তাদের এগিয়ে নিয়ে যায়। রাফানকে নিখিল ওর রুম পর্যন্ত দিয়ে এসে তারপর নিজের রুমে চলে যায়। আপাতত বসের সাথেই থাকতে হবে তাকে, এছাড়া উপায় নেই। দীর্ঘ 30 মিনিট শাওয়ার নেওয়ার পর রাফান বেরিয়ে আসে। কোমরে সাদা টাওয়াল জড়ানো, বেঁচে চুলগুলো থেকে চপচপ করে পানি পড়ছে। তাতে তার কোনো হিলদোল নেই। নিজের রুমে এসে জামা কাপড় চেঞ্জ করে একটা ট্রাউজার পরলো, গায়ে কিছুই পরলো না, খালি গায়ে গিয়ে ডিভানে বসে পড়লো। গায়ের ফোঁটা ফোঁটা পানি চিকচিক করছে, অথচ মোছার কোনো বালাই নেই তার। বলিষ্ঠ দেহ দেখেই মনে হচ্ছে জিম করে নিয়মিত। হাতটা তার শক্তিশালী এক পুরুষত্বের জানান দিচ্ছে। রগগুলো যেন যে আছে সবার দিকে আর বলছে, দেখো আমায়। পশমবিহীন বুকটা আরো আকর্ষণীয় লাগছে তার এই ফর্সা গড়নে। এখন যদি এই মুহূর্তে কোনো নারী এই পুরুষকে দেখতো তাহলে নির্ঘাত জ্ঞান হারাতো। এত সুন্দর কে হতে বলেছিল তাকে? সৃষ্টিকর্তা যেন হ্যান্ডসামনেসের ডিব্বাই বানিয়ে দিয়েছে তাকে। রাফান ডিবানে বসে পাশে টেবিলে থাকা ফোনটা হাতে নিয়ে নিখিলকে কল লাগায়। রিং হওয়ার সাথে সাথেই ফোন রিসিভ হয়। নিখিল হ্যালো বলার আগে রাফান বলে, আমার ফ্লাওয়ারকে খবর দে। ওকে বল ইতালির ক্লায়েন্ট এসেছে নিজে থেকে তার সাথে দেখা করতে। আজ সন্ধ্যা 7টায় মিটিং। বলবি এনআর কোম্পানির সিইও নিজে এসেছে দেখা করতে। আজ একটা খেলা হবে নিখিল, দারুণ একটা খেলা হবে। নিখিল কিছু বলার আগে রাফান আবারও ফোন কেটে দেয়। ডিভান থেকে উঠে টেবিলে থাকা ফ্লাওয়ার বাস থেকে নয়নতারা ফুল নিয়ে তাতে আলতো চুমু দেয়। ঠোঁটের কোণে রহস্যময় হাসি নিয়ে ফুলগুলোর দিকে তাকিয়ে বলে, মাই ডিয়ার ফ্লাওয়ার, নয়নতারা শেখ। আর তোমাকে আমার থেকে দূরে থাকতে হবে না। আমি চলে এসেছি। এবার তোমার পরিচর্যা স্বয়ং তোমার ডার্লিং করবে। আই প্রমিস। আই এম কোম্পানিতে কাজের ধুম পড়ে গেছে। ইতালির ক্লায়েন্ট নিজে আসবেন বলেছেন। তিনি বলেছেন নিজে থেকে সব পরখ করে দেখে তারপরে ইনভেস্ট করবেন। আর এই ডিল যদি একবার ফাইনাল হয় তবে এইটা
কোম্পানির জন্য জ্যাকপট হবে। নয়নতারা 2 দিন ধরে কাজ করেই যাচ্ছে, ঘুম খাওয়া দাওয়া বাদ দিয়ে। এই ডিল ফাইনাল করার এখন কোম্পানির সকলের লক্ষ্য। সকল এমপ্লয়িরাও কোমর বেঁধে নেমে পড়েছে। সন্ধ্যা 6টার নাগাদ NR কোম্পানির CEO রাইম আসবেন। সকলেই এই নামটাই জানে, কারণ তার আসল নাম পাবলিক প্লেসে কখনো বলেনি কেউ। বাংলাদেশের খুব কম লোকই তার নাম জানেন। ধারণা করা হয় কালো জগৎও তার রাজত্ব আকাশচুম্বী, তাই কাজের কোনো গাফলতি করা যাবে না। কিন্তু বোকা নয়নতারা তো আর জানে না যে এই ডিলটার একমাত্র উদ্দেশ্য সে নিজেই। ঠিক কাটায় কাটায় 6টার সময় পরপর 15টা কালো গাড়ি এসে হাজির হয় RIM কোম্পানির সামনে। নয়নতারা নিজে যায় তাদেরকে আনতে। ফুল কালো গেটআপে আছে সবাই, যেন এখানে মাফিয়া মিটিং চলছে। প্রথমে নয়নতারা একটু ইতস্তত বোধ করে কালো স্যুট প্যান্ট পরা আর ওভারকোট পরা লোকের দিকে তাকায়। চোখে কালো চশমা, মুখে কালো মাস্ক, চুলগুলো নেমে আছে কপালে। শুধু সুন্দর পুরুষালী দুটো হাত আর হাতে রোলেক্সের দামি ঘড়ি দেখা যাচ্ছে। ও না, আরও একটা জিনিস তারার নজরে পড়ে, আর সেটা হলো সাদা থপথপে গলার আকর্ষণ অ্যাডভান্স। দেখে হালকা শুষ্ক ঢোক গেলেছে, বুকের ভিতর থুক করছে তার। কিন্তু কেন এমনটা হচ্ছে সেটা তার আর জানা নেই। সে তো অন্য একজনের বউ, তার কেন পরপুরুষকে দেখে এমনটা হবে? এটা তো ঠিক নয়। সেদিন তারাও সম্পূর্ণ কালোই পড়েছিল, সেটা হয়তো রাফানকে দেখে তার মনেই ছিল না। সম্পূর্ণ কালো একটা ফর্মাল গেটআপে ছিল তারা। কালো ফর্মাল প্যান্ট, সাথে কালো হাঁটু সমান কোট, কোমর সমান চুলগুলো পেছনে রাখা আর ছোট ছোট চুলগুলো সামনে পড়ে আছে। দুজন যদি আজকে রাস্তায় একসাথে বেরোয় তাহলে যে কেউ বলবে তারা একসাথে মিলিয়ে পড়েছে। নয়নতারাকে হঠাৎ পাশ থেকে জেনিফা খোঁচা মেরে বিড়বিড় করে বলে, কি হলো ম্যাম? যান গিয়ে স্যারকে এগিয়ে নিয়ে আসুন, ওনারা আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবেন? জেনিফার কথায় নয়নতারা নিজেকে স্বাভাবিক করে, তবে তার বুকের থকথকানি এখনো কমেনি, বরং রাফানের কাছে যাওয়ার সাথে সাথে এক অজানা কারণে সেটা বেড়েই যাচ্ছে। তারপরও নিজেকে স্বাভাবিক দেখানোর নাটক করে তারা এগিয়ে গিয়ে রাফানের প্রতি নিজের হাত বাড়িয়ে দেয় আর বলে, হ্যালো মিস্টার রাইম, আই এম নয়নতারা শেখ, CEO of this company. Nice to meet you. রাফান নয়নতারার সাথে হাত মিলায় না, ইচ্ছে করে মিলায় না, বরং অ্যাটিটিউড দেখিয়ে ভেতরে চলে যায়। রাফানকে যেতে দেখে তার পার্সোনাল বডিগার্ড সহ নিখিলও ভেতরে যায়। তারা হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ে। কি হলো বুঝতে তার একটু সময়ই লাগে, কয়েক সেকেন্ড বুঝেও যায়, কিন্তু তার খুব রাগ হয়। এটা কেমন ভদ্রতা? যদিও সে জানে এটা কোনো ভদ্র লোক না, তারপরও সে একটা মেয়ে হয়ে হাত বাড়িয়েছে, তাকে এভাবে অপমান করবে? অসভ্য লোক বলে না এদের। তারা টনক নড়ে, জেনিফার তারা দেয়। এই ডিলটা তাদের আজকে ফাইনাল করতে হবে, তাই এইসব ছোটোখাটো বিষয় নিয়ে রাগ করলে চলবে না, বরং ধৈর্য রাখতে হবে তাকে। তারা তাড়াতাড়ি পা চালায়, ভেতরে চলে যায়, সবাইকে নিয়ে মিটিং রুমে যায়। খুব সুন্দর করে গুছানো হয়েছে মিটিং রুমটাকে, বিদেশি ক্লায়েন্টস বলে কথা, সব কিছু দিয়েই তাদের নজর কাটতে হবে। রুমে ঢুকে একে একে সবাই নিজের আসন গ্রহণ করে। রাফানের ভেতরে ঢুকেও চশমা আর মাস্ক পটা তারার কাছে অস্বাভাবিক লাগলেও কিছু বলেনি। এইসব বড় বড় মানুষ সবার সামনে সবাইকে মুখ দেখায় না, তাই তারাও আর কিছু বলেনি। 5 মিনিটের মধ্যেই মিটিং শুরু হয়। তারা দক্ষভাবে সব কিছু প্রেজেন্ট করে সবার সামনে। কনফিডেন্স ও যেন এই মুহূর্তে তার থেকে কনফিডেন্স শিখবে। হাত পা নাড়ানো ভঙ্গি থেকে শুরু করে সব কিছু অসাধারণ। নিখিল প্রেজেন্টেশন দেখে আর মুচকি মুচকি হাসে। সে জানে যে এই প্রেজেন্টেশন ভালো হোক বা না হোক রাফান ইনভেস্ট করতোই, আর এখন এত ভালো প্রেজেন্টেশনকে তো না বলবেই না। কিন্তু নিখিলের ভাবনা আবারও এক বালতি কাদা ঢেলে দিয়ে রাফান বলল, Very good. I'm impressed, Miss Mridha. But I can't invest in your company. উপস্থিত সবাই হকচকিয়ে গেল রাফানের কথায়। নিখিল তো পুরোই বোকা বনে গেল।
এমনটা সে আন্দাজও করতে পারেনি। কিন্তু সবচেয়ে বেশি যে অবাক হলো সেটা হলো তারা। রাফানের মুখে মিসেস মৃধা কথাটা শুনে বড় বড় চোখ করে কৌতূহলী দৃষ্টিতে তাকায় রাফানের দিকে। এই কথাটা তো এই লোকের জানার কথা নয়, সে কি করে জানলো? তারার চিন্তার মাঝে রাফান ফোরন কেটে আবারও বলে, অবাক হলেন মিসেস মৃধা? রাফানের মুখে এত স্পষ্ট বাংলা শুনে আরো অবাক হয়ে গেল সবাই। তারার তো এখন মাথা ঘোরার মতো অবস্থা। তার সাথে কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। আর সবচেয়ে বড় বিষয়টা হলো লোকটার গলা বড্ড চেনা চেনা ঠেকছে। যদিও রাফান একটু পরিবর্তন করে বলেছে, কিন্তু তারপরেও তার মুখের প্রতিটি শব্দ তারার কানে বাড়ি খাচ্ছে। সে হকচকিয়ে উঠেছে আবার। কৌতূহলের শেষ নেই তার মনে। হুট করে তারা রাফানকে প্রশ্ন করেই বসে। কে আপনি? তারার এই প্রশ্নে ছিল এক অনাকাঙ্ক্ষিত আতঙ্ক, যা আস্তে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছিল সেই মুহূর্তে তাকে। কিন্তু রাফানের মুখের অভিব্যক্তি কেউ দেখল না। সবাই সবটাই মাস্ক আর কালো চশমা আড়াল হয়ে রইল, কিন্তু চোখ তারার দিকে ছিল। আর চোখে দেখছিল তারার দিকে, আর তার ছোট্টে ছিল সেই পুরনো রহস্যময় হাসি। এদিকে রাফানের উত্তরে আসায় চোখ দুটো ঝকঝক করছিল তারার। কয়েক মুহূর্তে নিস্তব্ধতায় ছেয়ে গেল পুরো রুম। থমথমে হয়ে যাওয়া পরিস্থিতিতে রাফান গম্ভীর মুখে গলা ভার করে বলল, আমি কে সেটা আপনার না জানলেও চলবে, কিন্তু আমি যে এত টাকা কারো সম্পর্কে না জেনে ইনভেস্ট করব সেটা আপনার ভুল ধারণা। তাই এই বিষয়ে অবাক হওয়ার কিছুই নেই। আর আমি আপনাকে একেবারে রিজেক্ট করছি না। আমি শুধু আপনাকে কি? আপনি শুধু? আমি শুধু আপনাকে একটা শর্ত দিতে চাই, ছোট একটা শর্ত। কি সেটা? আপনার স্বামী, তাকে আমার লাগবে। আপনি যদি তার খোঁজ এনে দিতে পারেন বা তাকে আমার সামনে আনতে পারেন, তবে আমি আপনার সাথে এই ডিলটা সাইন করব, নয়তো না। তারা গোল গোল চোখে অবাক হয়ে তাকিয়ে আছে রাফানের দিকে। অসম্ভব। কি অসম্ভব? নিজের স্বামীর খোঁজ নিজে করবেন, তাতে অসম্ভবের কি আছে? দেখুন মিস্টার রাইম, আপনি যেহেতু আমার ব্যাপারে সব জেনেই এসছেন, তাহলে হয়তো এটাও আপনার অজানা নয় যে আমার স্বামী আমাদের ছেড়ে আরো 6 বছর আগেই চলে গেছেন। আর আমাদের কোনো খবর রাখেননি। আমি তার সম্পর্কে কিছুই জানি না, তাই আপনাকেও তার খবর দেয়া আমার জন্য অসম্ভব। খোঁজ করেছিলেন নাকি কখনো যে খুঁজে পাবেন? হ্যাঁ, করেছিলাম, কিন্তু যে নিজে থেকে আড়ালে থাকে তাকে খোঁজ করা যায় না, তাকে পাওয়া যায় না। আর রাফান ইব্রাহিম মৃধা নিজে থেকে চলে গেছেন, তাই তাকেও খোঁজা পসিবল না। এখন আবার খুঁজে দেখেন, হয়তো পেলেও পেয়ে যেতে পারেন। আর যদি না পান, তবে এই ডিলটার কথা ভাবা বন্ধ করুন। নিখিল এতক্ষণ ভাবাচাকা খেয়ে একবার রাফান তো আরেকবার তারার দিকে তাকিয়েছিল। সবকিছু তার দুপায়ের ফাঁক দিয়ে চলে গেল বলে মনে হচ্ছে। তবে রাফান যে এবার নিজের বইয়ের ধৈর্য আর ভালোবাসার পরীক্ষা নিচ্ছে, এটা সেই বুঝেই গেছে। রাফান চাইলে সব এখন নিজের কন্ট্রোলে আনতে পারতো, কিন্তু সে ইচ্ছে করেই তার ফ্লাওয়ারের সাথে গেম খেলার সিদ্ধান্ত নিল। তারা এবার কিছু বলার আগে রাফান উঠে চলে যায়। আর যাওয়ার আগে তারাকে 1 সপ্তাহের সময় দিয়ে যায়। তারা তো এখন চিন্তায় মরে কি করে খুঁজবে তার ওই বেপরা বদটাকে। পুরো কোম্পানির এতগুলো মানুষের এতদিনের পরিশ্রম কি করে নষ্ট হয়ে যেতে দিবে সে? তাই সে মনে মনে ঠিক হলো এইবারে খুঁজে বের করবে তার ওই বেপরা স্বামীটাকে। আর এবার অনেক প্রশ্নের উত্তর দিতে হবে ওই লোককে। 1 সপ্তাহের একদিন শেষ হতেই চললো, কিন্তু কিভাবে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না নয়ন তারা। সবার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে এই অফিসের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও তারাকে প্রেশার দিচ্ছেন যেন খুব তাড়াতাড়ি নিজের স্বামীর খোঁজ বের করে। তারা কি করবে না করবে ভেবে পেল না। রাফানের সব নম্বর আগে থেকেই অফ। সোশ্যাল মিডিয়াতেও কোথাও কোনো খবর পাওয়া যায়নি। অনেকবার ইমেল আইডিতে ইমেল পাঠানো হয়েছে এই পর্যন্ত, কিন্তু কোনো রিপ্লাই আসেনি। এখন তো তারা দিশেহারা হয়ে পড়েছে। পুলিশকে জানাতে চায় না তারা এইসব বিষয়। পুলিশকে জানানোর জন্য মন সায় দিচ্ছে না তাকে। কি করবে ভাবতে ভাবতে সারা রাত কাটিয়ে দিল। সকাল 7:03 ঘুম ভাঙে তারার। ঘুম ভেঙে চোখ ডলতে বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়।
এক কাপ কফি, ব্রেড আর একটা ডিম খেয়ে নাস্তা করে। তার অলস জীবনে এসব খাবারই সে খায়, মানাতে আলসেমি লাগে বলে। ঘরে এসে রেডি হয়ে অফিসের জন্য রেড ভেরি রঙের লেডিস ফর্মাল পোশাক পরে, হাতে একটা হীরের ব্রেসলেট আর আংটিও পরে। এই আংটি তাকে রাফানি দিয়েছিল আর বলেছিল যাই হয়ে যাক কোনো দিন যেন সে এটা না খুলে। তারাও পারেনি, অভিমান করেও পারেনি খুলতে। রেডি হতে হতে হাতের আংটির দিকে চোখ পড়তেই এসব ভাবছিল সে, কিন্তু ফোনের কলের আওয়াজে তার ধ্যান ভাঙে। জেনিফা কল দিয়েছে, তাড়াতাড়ি অফিস যেতে হবে। মিস্টার রাইম নাকি এসেছেন আবার অফিসে, যদিও কারণটা তিনি নাকি তারাকেই বলবেন। তারা ফোন কেটে সাথে সাথে নিজের পার্স ব্যাগ আর গাড়ির চাবি নিয়ে বের হয়ে যায়। 20 মিনিটের ভেতরে অফিসে গিয়ে নিজের কেবিনে ঢুকে দেখে মিস্টার রাইম তার চেয়ারে বসে আছে। তারা কপাল কুঁচকে সেদিকে তাকায়। লোকটা ভারী অসভ্য তো। আরেকজনের অফিসে এসে সিওর চেয়ারে বসে আছে। সে যাই হোক না কেন এতটুকু ভদ্রতা তো সবাই বজায় রাখে, তাই না? তারাকে দেখে রাফান তার হাতের শোপিসটা আবারও টেবিলে আগের জায়গায় রেখে দেয়। আজও সে কালোয় পরিপূর্ণ, চোখে সানগ্লাস, মুখে মাস্ক, সবই আছে। যদিও কোটের ডিজাইনটা গতকালের থেকে ভিন্ন ছিল, মুখে মাস্ক আর চোখের চশমার জন্য তারা আজকেও তার চোখের চেহারার বা মুখের হাবভাবই কিছুই দেখতে পেল না। তাই মুখে বিরক্তি নিয়ে প্রশ্ন করলো তারা, এ কি, আপনি আমার চেয়ারে বসে আছেন কেন? এতটুকু কমন সেন্স নেই যে অন্য একজনের চেয়ার এটা? এটা আমার অফিস, আপনার নয়। যে নিজের স্বামীর খবরই নিতে পারে না, সেই মানুষ আবার আমাকে কমন সেন্সের কথা বলছে। হাউ ফানি। দেখুন, আপনি ওই লোকটার থেকে কি চান আমার জানা নেই, কিন্তু কথায় কথায় এক খোঁটা বারবার দেবেন না। আপনার যখন এতই ক্ষমতা তাহলে নিজে গিয়ে খুঁজে নিন। হ্যাঁ। ব্রেকফাস্ট করেছেন? তারা গম্ভীর মুখ পরিবর্তন হয়, মুখে একরাশ বিরক্তি টেনে কপাল কুঁচকায়। কি হলো বললেন না? ব্রেকফাস্ট করেছেন? কিন্তু এখানে ব্রেকফাস্টের কথা আসছে কোথা থেকে? আমি করিনি, চলুন আমার হোটেলে যাবেন। বলে রাফান তারার হাত ধরে টেনে হিঁচড়ে নিয়ে যায়। তারা হতভম্ব হয়ে যায়, তবে হাত টেনে রাফানের হাতের ভেতর থেকে বের করার চেষ্টা করে না, বরং রাফানের ছোঁয়া অনুভব করে, বড্ড চেনা। বুকের ভিতর ধক করে উঠে তার মনে মনে খচখচ করতে থাকে, এই রাইম লোকটাই। আটকে উঠে তারা হাঁচকা টান মেরে নিজের হাত ছাড়িয়ে নেয়। হঠাৎ করে এমন করায় রাফানও সামনে নিতে পারেনি, কপাল কুঁচকে তাকায় তারার দিকে। তারা সন্দেহজনক চোখ দেখে মুচকে হাসে, যেন এটাই চেয়েছিল সে। তারা গম্ভীর মুখে সন্দেহর চোখে রাফানের দিকে একবার ভালো করে তাকায়, তারপর শক্ত গলায় প্রশ্ন করে, কে আপনি? সত্যি করে বলুন তো, কে আপনি? আর মাস্ক পরে থাকেন কেন সব সময়? কি লুকাতে চান আপনি? রাফান শব্দ করে হাসে, যেন মজা পাচ্ছে সে এসব দেখে। রাফানের হাসি শুনে তারার হাত কাঁপে। কাঁপা কাঁপা হাতে রাফানের মুখের মাস্ক খুলতে চায়, কিন্তু তার আগেই রাফান তার হাত ধরে নেয়, নিজের হাসি থামিয়ে গভীর মুখে বলে, নিজের স্বামীর খোঁজ পেতে চাইলে আমি যেখানে নিয়ে যাব, যা করতে বলবো সব করবেন, না হলে সারা জীবনে নিজের স্বামীকে পাবেন না। আর কোনো কথা আমি এই মুহূর্তে শুনতে চাই না। লেটস গো। তারার হাত টেনে টানে রাফান সবার সামনে থেকে বেরিয়ে যায়। অফিসের সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তারার দিকে। জেনিফা আর নিখিল তো হা হয়ে আছে। নিখিল রাফানের পেছন পেছন যেতে চাইলে রাফান বাধা দেয়। সে আজ তার ফ্লাওয়ারের সাথে একা একা কথা বলতে চায়। নিখিলের মনে মনে একটা প্রশ্ন জাগে যে যদি এত তাড়াতাড়ি সব বলে দেওয়ারই হতো, তাহলে কালকে এত নাটক করে 1 সপ্তাহ সময় দেওয়ার কি ছিল? কিন্তু রাফানের মুখে ভয় বলার সাহস আর পায় না। রাফান গাড়ি থেকে টেনে তারাকে বের করে, রাগে ফুঁসতে ফুঁসতে তারা বের হয়। হাত কচলে ছাড়াতে চেয়ে বলে, ছাড়ুন আমায়। আপনি কোন সাহসে, কোন অধিকারে আমার হাত ধরেছেন? আজব তো। আর আমি এখানে কেন? এই হোটেলে কেন এনেছেন আপনি আমাকে? ব্রেকফাস্ট করতে। আজব মানুষ তো আপনি। আপনি ব্রেকফাস্ট করবেন, করুন। আমাকে নিয়ে আসার কি আছে? আমাকে নিয়ে আসার কি আছে? ফাজলামি পেয়েছেন সবকিছু। কিসের এত অহংকার আপনার?
টাকার, ক্ষমতার, প্রতিপত্তির, সৌন্দর্যের। এই আপনাদের মতো বেপরোয়া মানুষদেরকে না আমি এই জন্যই ঘৃণা করি। ছাড়ুন আমার হাত, ছাড়ুন বলছি। এখানে নিয়ে এখানে নিয়ে তো এসছেন, এখন পালিয়ে তো আর যাচ্ছি না। ছাড়ুন, ব্যথা পাচ্ছি। ব্যথা কথাটা শুনে রাফান তারার দিকে তাকায়, তারপর হাত ছেড়ে দিয়ে সরি বলে। সে কোনোদিনও সজ্ঞানে তার ফ্লাওয়ারকে কষ্ট দিতে চায় না। হোটেলের ম্যানেজার এসে রাফানদের নিয়ে টপ ফ্লোরে যায়। অনেক সুন্দর বসার জায়গা আছে সেখানে। তারাকে সেখানে বসিয়ে রেখে রাফান উধাও হয়ে যায় আর যাওয়ার আগে বলে যায় এখান থেকে না নড়তে। ম্যানেজারকে আর দুজন বডিগার্ডকে পাহারা রেখে গট গট করে চলে যায় রাফান। তারার তো এবার ধৈর্য নিয়ে টানাটানি পড়ে গেছে, আর সহ্য হচ্ছে না তার। ভেবেছিল এই উসিলায় মিস্টার রাইমের চেহারাটা দেখা যাবে, কিন্তু লোকটা তো ওকে রেখেই চলে গেল। ফালতু লোক কোথাকার। ম্যানেজার তারার উদ্দেশ্যেই বললেন, ম্যাডাম কিছু লাগবে আপনার? লাগলে বলুন, আমরা ব্যবস্থা করে দিতে পারি। এই হোটেলটা স্যারেরই, উনিই এই 5 স্টার হোটেলের মালিক। আপনার কিছু লাগলে বলুন, আমরা এখনই হাজির করব। খাবেন কিছু আপনি ম্যাডাম? বিষ এনে দেবেন প্লিজ। আপাতত এটুকু উপকার করতে পারেন। কোথায়? তারার বিরক্তি মুখে দাঁত কটমট করে ম্যানেজারকে বলল। ঠিক তখনই পেছন থেকে একটা পৌরুষালী গম্ভীর কণ্ঠ ভেসে আসে। ম্যাডাম এত করে যখন বিষের কথা বলছে, যাও এনে দাও। ম্যানেজার বোকা চোখে তাকিয়ে রইল রাফানের দিকে। বুঝতে পারল না কথাটা ঠিক কিভাবে বলা হয়েছে তাকে। আর এদিকে এই কথাটা আগুনে ঘি ঢালার মতন মনে হচ্ছে তারার কাছে। ঠিক তখনই পেছন থেকে ঘুরে দেখলো কতগুলো নয়নতারা ফুল নিয়ে রাফান দাঁড়িয়ে আছে। সামনে আসতে আসতে ম্যানেজারকে হাতের ইশারায় চলে যেতে বলে রাফান। ম্যানেজার আর সাথে দুজন বডিগার্ডও চলে যায় সাথে সাথে। রাফান এগিয়ে এসে তারার সামনে সোফায় বসে। তারার বিরক্তি যেন শেষ হচ্ছে না আজকে। শুধু শুধু তাকে এভাবে এখানে আটকে রাখার মানেটা কি? কোথায় গিয়েছিলেন আপনি? কেন, মিস করছেন নাকি আমায়? রাফানের এই খাপছাড়া কথায় তারা প্রচন্ড রেগে গিয়ে চেঁচিয়ে উঠছে। ভূত মানুষ তো আপনি। এভাবে আমাকে এখানে আটকে রেখে চলে গেলেন, আর এখন বলছেন মিস করেছি কি না? মানে সকালে কি জুসের বদলে অন্য কিছু খেয়েছিলেন নাকি? তারার কথায় রাফান ছোট উল্টে ভাবলেছিন ভাবে বলে, আমি জুসের বদলে অন্য কিছু খাই না, এমনিতেই খাই। যাই হোক, আপনাকে একা রেখে দূরে কোথাও যাইনি, নাস্তা করতে গিয়েছিলাম। রাফানের নাস্তার কথা শুনে তারা আকাশ থেকে পড়ে। ওকে এখানে নাস্তার জন্য এনে নিজে রাস্তা খেয়ে চলে এলো। রাফানের উপর চরম পর্যায়ে রেগে গিয়ে তারা বলে, হয়েছে নাস্তা করা, আমাকে নাজেহাল করা হয়েছে এবার আপনার। এখন আমি চলে যাব, বাই। কোথাও যাওয়া হবে না আপনার, বসুন এখানে, আমার কথা আছে আপনার সাথে। ও, এই ফুলগুলো নিন, আমার প্রিয় ফুল, আপনার নামের সাথে মিলে, তাই এগুলো আপনাকে দিলাম। আমার ফুল পছন্দ না, আপনার ফুল আপনিই রাখুন। কি মিথ্যে কেন বলছো ফ্লাওয়ার? রাফানের অস্পষ্ট কথা ভালো করে বুঝতে পারেনি তারা। বলে ভালো হয় তাকে বুঝিয়ে বলা হয়নি, তাই না বোঝার মতো চেহারা করে তারা জিজ্ঞেস করে, কি বললেন? কিছু না, বলেছি আপনার নাম ফুলের হলে কি হবে, ব্যবহার পুরোই ভিতনির মতো। কি কি বললেন আপনি? মাথা কি গেছে আপনার? আপনার সিট বুক করতে হবে নাকি? এই আপনি সরুন, আমি একাই চলে যাব। তারা চেয়ার ছেড়ে উঠতে নিলে রাফান পায়ের উপর পা তুলে বসে বলে, আমার গাড়ি দিয়ে আসবে আপনাকে। একা যাওয়ার চেষ্টা করলে তার ফল ভালো হবে না। আর হ্যাঁ, কাল আবার দেখা হবে ইনশাল্লাহ। তারা আর কথা বাড়ায় না। এই অভদ্র লোকের সঙ্গে কথা বলার রুচি নেই তার। রাফানের একটা গাড়ি তাকে দিয়ে আসে। সকাল 10টা। তারা তার নিজের কেবিনে বসে কাজ করছে। এরই মধ্যে খবর দিয়েছে রিহান, বলেছে রাফান নাকি ঢাকাতেই আছে। তাই তারা জিজ্ঞেস করেছিল কোথায় আছে রাফান, কিন্তু রিহান কিছুই বলেনি। সে বলেছে সে এর চেয়ে বেশি বলতে পারবে না। এই জন্যই তারার মন মেজাজ খুবই খারাপ। অফিসে সবার সাথে সাথে ছোটখাটো বিষয় নিয়ে রাগারাগি করছে। জেনিফাও এর মধ্যে 4বার ঝাড়ি খেয়ে ফেলেছে। তাই ভয়ে ভয়ে সব কাজ করছে সবাই। তারার এই রক্তটা মেজাজের আগুন ধরে যায় যখন শুনতে পারে মিস্টার রাইমের গাড়ি এসে অফিসের সামনে। এই খবর তারার কানে পৌঁছাতে হাজির হয়ে যায় মিস্টার রাইম ও তার
অ্যাসিস্ট্যান্ট নিখিল। রাফান ঢুকেই তারার সামনে চেয়ারে বসে পড়ে। তারা দেখেও না দেখার ভান করে কাজ করতেই থাকে, কিন্তু আর চোখে দেখে কালো পরার বদলে আজকে রাফান সব নেভি ব্লু পরেছে। ওভারকোট পরেনি আজ, দেখতে পুরোই একটা প্রিন্সের মতো লাগছে থাকে, কিন্তু মুখে আজকেও কালো চশমা আর মাস্ক। চোখে দেখা যাচ্ছে না, কিন্তু তারা শিওর যে এখন রাফান তার দিকেই তাকিয়ে আছে এক দৃষ্টিতে। তারার ইগনোর করা দেখে রাফানের চোটের কোণে দুষ্ট হাসি খেলে গেল। তারপর তারার উদ্দেশ্যে করেই বলল,